যে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরও একবার শুনলাম আমরা, বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা, যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টের রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। বিকজ একটা অন্য খবর রয়েছে কি আজকে মডিফিকেশন অর্ডার যেটা মুভ করেছে স্টেট গভর্নমেন্ট, সেটা মেনশন করা হয়েছে আগামীকাল খুব শুনানি হবে। তারা বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিফিকাল্টিস আছে জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে। ওটা একদম বাজে কথা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি নেই। ওরা যদি চায় ওরা ইচ্ছে করলে রিটায়ার্ড টিচারদের দিয়েও পড়াতে পারে, কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টেড টিচারদের দিয়ে পড়ানো। আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে। কিন্তু 3 মাসের মধ্যে বলছেন খুব শর্ট ডিউরেশন। 3 মাসের মধ্যে সেখানে শুরু করুক, শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন। শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে, এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝবে। তো মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের পাশে তিনি রয়েছেন, টেন্টেডদের পাশে। না, মুখ্যমন্ত্রী তো চিরকালই দুর্নীতির পাশে থাকেন, ইটস নাথিং নিউ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল টু দুর্নীতি, আমি সবসময় বলি। তো মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন, তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক, যে দুর্নীতি তিনি করেছেন এটা নতুন কিছু না। তিনি বলছেন যারা যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন। তা উনি যোগ্যতার লিস্টটা দিচ্ছেন না কেন? তো মহা মুশকিল। উনি মিটিং ডাকলেন, সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম, হরি, রহিম, করিম, তা তো বলছেন না। আসলে উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটাকেই বহাল রাখার চেষ্টা করছেন। উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হোক। তা করুক, কোনো আপত্তি নেই, আমি খুব খুশি। আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে তত বেশি লোক আমার পক্ষে আসবে। কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন? আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে, এটা লোকে বুঝে যাচ্ছে। এখন লোকে ওর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা কি করে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা, আর কিছু না। তা খুব ভালো, উনি যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি। কিন্তু আপনার মনে হচ্ছে 3 মাসে এটা হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে? 3 মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে। একটা তো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি, অনেস্টি থাকে তো, যে আমরা কাজ শুরু করেছি, এটা 3 মাসে সম্পন্ন করা যাচ্ছে না। কাজই শুরু করলাম না, আগে থেকে হবে না। না, তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসসিকে বলেছে কি প্রসেসটা স্টার্ট করো। তাহলে স্টার্ট করতে বলেছে, এখন এসএসসি বলছে কি করে স্টার্ট করবো? একবারে সব দুর্নীতিবাজেরা বসে আছে আশেপাশে। মুখ্যমন্ত্রী তো এটাও বলছেন কি কেউ তো টার্মিনেশন লেটার পায়নি, তো আপনারা কাজে যাচ্ছেন না কেন? এটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সব জোগাড় করছি, এর উনি জবাবটা বুঝতে পারবেন। যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার টার্মিনেশন লেটার দিতে হবে নাকি? এবার উনি বলে ওকে যদি অনাস্থা প্রস্তাবে সরে যান, তখন বলে আমাকে তো অনাস্থা হয়েছে, কেউ চিঠি লিখে দেয়নি। সব পাগল।